আগের দিন যতটা পড়ানো হয়েছিল তারপর থেকে শুরু করছি। উদাহরণ 6-এ তোমরা দেখতে পাচ্ছ যে এখানে 4খানা বিন্দু ছিল, সেখান থেকে আমরা শিখেছিলাম যে 3টে বিন্দু থাকলে কিভাবে সেগুলোর সমাধান করতে হয় বা সমতলের সমীকরণ কি করে বের করতে হয় সেই বিষয়ে আমরা শিখেছিলাম। তার জন্য আমরা করেছিলাম কি 3টে বিন্দু ছিল, 3টে বিন্দু দিয়ে আগে সমতলের সমীকরণ বানিয়ে ফেলবো। এই যে 3টে বিন্দু দিয়ে সমতলের সমীকরণটা বানিয়ে ফেলছি, দিয়ে তারপর গিয়ে সমীকরণটা তৈরি করছি। এবার এখানে সমীকরণের ক্ষেত্রে যে পয়েন্টটা লাস্ট যে পয়েন্ট ছিল ওটা একটু সিদ্ধ করে দেখে নিতে হবে যে সিদ্ধ করছে কি না, তারপর আমরা এই সমীকরণটাকে সমতল হিসাবে বলতে পারবো। এবার উদাহরণ 7-এর দাগের বলেছে যে সমতল 1 2 3 3 4 বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখাটি সমকোণে সমদ্বিখণ্ডিত করে তার সমীকরণ নির্ণয় করো। এটা তেমন একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নয়, তোমরা যদি পারো চেষ্টা করবে। আর এখানে পরস্পরের পর লম্ব এই অঙ্কগুলো প্রচুর আসে। এই যে উদাহরণ 8-এর যে অঙ্কটা দেখতে পাচ্ছ এটা প্রচুর আসে, লম্ব বলেছেন। এখানে ভেক্টর সমীকরণ থেকে কার্তেশীয় সমীকরণ কি করে বানাবে সেটার ব্যাপারে বলে দিই। আর ভেক্টর মানে কি তোমরা জানো, আর ভেক্টর মানে হচ্ছে এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, এই হচ্ছে ভেক্টর সমীকরণ। এবার ভেক্টর সমীকরণের ক্ষেত্রে আর কি হতে পারে, এবার কার্তেশীয় ভেক্টর থেকে কার্তেশীয় কি করে বানাবো, যে ধরো একটা ভেক্টর সমীকরণ দেওয়া আছে 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 3k ক্যাপ। এবার এখান থেকে আমরা কি করে সমতলের সমীকরণ পাচ্ছি, আর ভেক্টর মানে তো আমি এক্ষুনি বললাম এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ জেড কে ক্যাপ, এগুলো ডট প্রোডাক্ট হয়ে গেলে হয়ে যাচ্ছে 2x। এখানে যদি এক্স ওয়াই জেড হয় 2x মাইনাস ওয়াই প্লাস 3z ইকুয়ালস টু 5। তোমরা ফিজিক্সে যে ডট প্রোডাক্ট শিখেছিলে, এখানে তো তোমাদের ম্যাথে তো শেখানো হয়নি, তোমরা যে অবভিয়াসলি শিখেছিলে সেখানে যে ডট প্রোডাক্ট কীভাবে হয়। মানে আমি যদি পয়েন্ট আকারেও লেখা যায় এক্স কমা ওয়াই কমা জেড আর ডট প্রোডাক্ট অফ ভেক্টরকে এইভাবেও লেখা যায় ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 2 মাইনাস 1 আর 3। এর ক্ষেত্রে ডট প্রোডাক্ট কেমন করে হয়, ডট হলে কম্পোনেন্ট ওয়াইজ এর সঙ্গে এটা ওয়াইয়ের সঙ্গে -1 জেডের সঙ্গে 3 ডট প্রোডাক্ট হয়ে যাবে, তাহলে হয় 2x মাইনাস ওয়াই প্লাস 3z। এটা হতো, এখানেও ঠিক তাই ঘটনা ঘটবে যে ডট প্রোডাক্ট সমতলের ক্ষেত্রে ভেক্টর থেকে তাহলে কার্তেশীয় আসাটা কোনো ব্যাপার তোমাদের কাছে হবে না। এবার এখানে বলেছে সমতলগুলোর অভিলম্ব দুটি পরস্পরের পর লম্ব। সমতলের ক্ষেত্রে আমি তোমাদের বারবার বলেছি যে একটা সমতলের ক্ষেত্রে যদি একটা সমতল হয়, এরকম একটা সমতল হয়, তার অভিমুখ সর্বদা লম্বাভিমুখী কাজ করে, তাই না? এটা তোমরা জানো যে তার লম্বাভিমুখী কাজ করে। সুতরাং এর ক্ষেত্রে তার যে এই যে দিগ অনুপাত ব্যাপারটা আছে না, দিগ অনুপাত, দুটো সমতলের দিগ অনুপাত, এইটা হলো তার দিগ অনুপাত, তাই না? সরলরেখার ক্ষেত্রে দিগ অনুপাত তাদের সমতলের সরলরেখা বরাবর কাজ করে, সমতলের ক্ষেত্রে লম্বাভিমুখী কাজ করে, এটা তোমরা জানো। এবার এদের ক্ষেত্রে এরা পরস্পরের পর লম্ব বুঝবো কী করে, সেটা বোঝার উপায় হচ্ছে যে ধরো দুটো সমতল আমরা কনসিডার করলাম, এখানে একটা সমতল আর একটা সমতল, ধরো এরকম একটা সমতল কনসিডার করলাম। এবার এর এখান থেকে একটা অভিমুখ, এখান থেকে একটা অভিমুখ হলো, তাই তো? এবার এই দুটো অভিমুখের মধ্যে আমি আর একটা বোঝাচ্ছি যে এখানে একটা সমতল, এখানে একটা সমতল, আর একটা হচ্ছে ধরো এরকম একটা সমতল হলো, এরকম একটা সমতল হলো, এর অভিমুখ এই বরাবর কাজ করছে, এর অভিমুখ এই বরাবর কাজ করছে। এবার এদের মধ্যবর্তী একটা কোণ থিটা উৎপন্ন হলো। এবার এই থিটার মান যদি π/2 হয়ে যায় তাহলে ভাববে যে সমতল দুটো
লম্বভাবে আছে, তাই না? সমতলের অভিমুখ যা যদি মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে তারা পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে আছে। ঠিক এই বিষয়টাই এই উদাহরণ 8-এ বলতে চেয়েছে যে এখানে দিক অনুপাতগুলোকে নিয়ে নিয়েছে, দেখো আলাদা আলাদা করে দিক অনুপাত নিয়ে নিয়েছে। এবার সেই দিক অনুপাতগুলোর মধ্যে ডট প্রোডাক্ট বের করেছে। আর ডট প্রোডাক্ট মানে জানো তো কম্পোনেন্ট ওয়াইজ গুণ হয়, এই 2-এর সঙ্গে এই 2 গুণ হবে, এই -1-এর সঙ্গে এই -2 গুণ হবে, এরকম ব্যাপার। তাহলে গুণ হয়ে যদি 0 আসে তাহলে পরস্পরের পর লম্ব হয়ে যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ যে n1 ভেক্টর ও n2 ভেক্টর দুটি পরস্পরের পর লম্ব, অর্থাৎ প্রদত্ত সমতল দুটি অবিলম্ব দুটি পরস্পরের পর লম্ব প্রমাণিত। তাহলে এটা প্রমাণ করতে বলেছিল, তাই এইভাবে হলো। এবার বলেছে উদাহরণ 9-এর ক্ষেত্রে চলে আসি। মূল বিন্দু থেকে কোনো সমতলের উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক বলেছে, সমতলটি ভেক্টর ও কার্তেশীয় স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে। তাহলে এবার এটা কিভাবে হবে? এবার তোমাদেরকে এই ছবিটা দিয়েছে বটে, কিন্তু এই ছবিটার সঙ্গে আরও একটা ছবি তোমাদেরকে আমি দেখাচ্ছি যে সমতলটা এইভাবে যদি থাকে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এক্স ওয়াই জেড অক্ষ, ও হচ্ছে এইটা সমতলটা ধরো এরকম জায়গায় আছে, আর পি বিন্দুটা এই জায়গায় আছে। তাহলে সমতল থেকে মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব, তাই না? লম্ব দূরত্ব বোঝাচ্ছে। এবার এখানে বিষয়টা কি করেছে, এখানে মূল বিন্দুটাকে উপরের দিকে দেখিয়েছে, তাই না? উপরের দিকে দেখিয়েছে, আর এখানে হচ্ছে তার দূরত্ব দেখিয়েছে। তাহলে এবার এখানে 4-2 এই যে বলেছে 4-2 -5টা, তাহলে তার ক্ষেত্রে কি হচ্ছে, দিক অনুপাতও হয়ে যাচ্ছে আর তার সঙ্গে সঙ্গে একটা বিন্দুও পেয়ে যাচ্ছে। তার মানে দেখতে পাচ্ছ 4-2 -5কে অ্যাজ এ ডিরেকশন রেশিও বলা যাচ্ছে। ডিরেকশন রেশিও মানে দিক অনুপাত, ডিরেকশন রেশিও বলা যাচ্ছে। আর ওপিটা হচ্ছে তার কি, ওপিটা হচ্ছে তার পি বিন্দুটা হচ্ছে তার পাদবিন্দু স্থানাঙ্ক। তাহলে এখান থেকে সমতলের সমীকরণ আর বিশেষ কিছু ভাবার নেই, বিন্দুও পেয়ে গেছি আর সমতলের একটা বিন্দুও পেয়ে গেছি আর একটা দিক অনুপাতও পেয়ে গেছি। তাহলে এখান থেকে তোমরা ডাইরেক্ট লিখে দিতে পারো 4 ইন্টু এখানে x-4, তারপর -2, এই যে -2 ইন্টু y -2 হয়ে যাবে, -5 ইন্টু z +5 = 0। কারণ কি, এটা আমি এক্ষুনি বললাম যে 4-2 -5 তার দিক অনুপাত হয়ে যাচ্ছে। এটাই অ্যাকচুয়ালি করবে। কার্তেশীয়তে এই অঙ্কটা করতে পারো, তোমাদের যেহেতু ভেক্টর বলেছে ভেক্টরেও করতে পারো। কার্তেশীয়তে কনভার্ট করে আগে কার্তেশীয় করে তারপর সেটাকে ভেক্টরে কনভার্ট করে নিতে পারো। এখানে আমি তোমাদের কার্তেশীয়তে ডাইরেক্ট বলেছি যে কার্তেশীয়তে করলেই ভালো হয়, কার্তেশীয়তেই করবে তোমরা। এই যে দিক অনুপাত তো ডাইরেক্ট পেয়ে গেছো, এখানে দিক অনুপাতও পেয়ে গেছো আর বিন্দুও পেয়ে গেছো। তাহলে 4x তাহলে এরকম করে করবে তোমরা কার্তেশীয় সমীকরণ। কার্তেশীয় থেকে ভেক্টর করাও তো খুব ইজি ব্যাপার। এখানে +2 হলো, আর এখানে যেটা বলছিলাম আমি তোমাদের y +5 = এখানে 0। এবার এখানে দিক অনুপাত বের করানোর সময় কি করতে হবে, এখানে ক্যালকুলেশন করে নিতে হবে। 4x তাহলে হচ্ছে 4x - 2y, এটা -2y -5y ইকুয়ালস টু আমরা কত লিখতে পারি, 4-4 16, আর এখানে 20, তাহলে 20 আসছে, 16 20 আর 25, তাহলে 20 25 মানে 45 আসছে। তোমরা দেখতেই পাচ্ছ যে 45 আসছে। এখান থেকে ভেক্টর সমীকরণ তাহলে কি পাচ্ছে, 4i, তারপর -2j, -5k, আর ভেক্টর সমান 45, তাই না? এখান থেকে কার্তেশীয় থাকলে সহজেই তোমরা ভেক্টর পেয়ে যাবে। এই যে 45 তোমরা দেখতে পেলে যে এখানে কার্তেশীয় ডাইরেক্ট করেও ভেক্টর সমীকরণ তোমরা সেখান থেকে পেয়ে যাচ্ছ। সুতরাং এখানে বিশেষ কিছু সমস্যা নেই, তোমরা ভেক্টর থেকেও করতে পারো যেভাবে করেছে। এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, তোমাদের 2 নম্বরে এগুলো প্রচুর আসে। সুতরাং এগুলো
তোমাদেরকে খুব গুরুত্ব সহকারে করতে হবে। তাহলে কার্তেশীয় সমীকরণ এখান থেকে দেখো টেকনিকটা বলেছে, যেটা আমি তোমাদের আগেও বলেছিলাম, এখানে করে দিয়েছে, খুব ভালোই হলো, তোমরা আরও ভালো করে পড়তে পারবে। এই যে কার্তেশীয় করার জন্য ভেক্টর থেকে ডট প্রোডাক্ট করে দিলেই হয়ে গেল। কম্পোনেন্ট ওয়াইজ গুণ, আমি বারবার বলেছি যে কম্পোনেন্ট ওয়াইজ গুণ হবে। তাহলে এখান থেকে আর ভেক্টরের ব্যাপারটা বলেছে দেখেছো, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ জেড কে ক্যাপ। সুতরাং এখানে বিশেষ কিছু আর বলার নেই। উদাহরণ 10-এর ক্ষেত্রে ছেদিতাংশ আকারে খুব সহজ অঙ্ক দিয়েছে, যে সমতলের অক্ষরেখা তিনটির উপর ছেদিতাংশ যথাক্রমে 2, 3, 4 একক, এই সমতলটির সমীকরণ ছেদিতাংশ আকারে নির্ণয় করো। প্রথমত জানতে হবে ছেদিতাংশ আকারে সমতলের সমীকরণ কি। হ্যাঁ, এখানে বলেই দিয়েছে, আর লেখার দরকার নেই, শুধু এবিসি এর মান বসিয়ে দিলে অঙ্কটা হয়ে যাচ্ছে। সুতরাং এখানে সহজ অঙ্ক দিয়েছে। এবার এখানে বলেছে একটা চলমান সমতল এমনভাবে গতিশীল যে তিনটি অক্ষের ছেদিতাংশের অন্যকের সমষ্টি সর্বদা ধ্রুবক। অন্যকের সমষ্টি সর্বদা ধ্রুবক। তার মানে এখানে একটা জিনিস মনে রাখার চেষ্টা করো যে তিনটি যে ছেদিতাংশ একটা সমতলের সমীকরণ তোমরা ধরবে কিভাবে, এখানেই বলে দিয়েছে। এখানেই দেখো সমতলের সমীকরণ দিয়েছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি প্লাস জেড বাই সি ইকুয়ালস টু 1। এবার এখানে বলেছে যে অক্ষের যে ছেদিতাংশের অনন্যকের সমষ্টি, অনন্যকগুলো ছেদিতাংশ কোনগুলো হচ্ছে এ বি আর সি। এই যে এ বি আর সিটা তাদের অনন্যক, মানে তার ছেদিতাংশ। এবার এদের অনন্য কোনটা হচ্ছে 1/a, অনন্যকের সমষ্টি 1/a 1/c এটা। এবার এটাকে ধ্রুবক বলেছে, তোমরা বইতে 1/k করেছে যাতে ক্যালকুলেশনটা মেলানো যায়। এবার তোমরা চাইলে এটাকে এইভাবেও করতে পারো, 1/a প্লাস 1/b প্লাস 1/c ইকুয়ালস টু k। এটা তোমরা এইভাবেও লিখতে পারো, তাতে কোনো প্রবলেম নেই, অসুবিধা কিছু নেই তাতে। এবার এইটা বিন্দুটা যখন এখানে নিয়ে আসবে তখন কি আসবে, তখন ক্যালকুলেশনটা কিভাবে হবে সেটা দেখো। 1/a ধরো তোমরা ধরেই ফেলেছো, ধরো 1/b প্লাস 1/c এখানে ধরেছো, k ধরে নিয়েছো। k এর ক্ষেত্রে তাহলে এখানে কত হবে 1/k, এটা সংক্ষেপে আমি লিখে দিচ্ছি, ইকুয়ালস টু 1/b 1/k বাই b প্লাস 1/k বাই c ইকুয়ালস টু 1, তাই না? কে তার নিচে ভাগ হয়ে যাচ্ছে না, প্রত্যেকে নিচে ভাগ হবে, প্রত্যেকে নিচে ভাগ হবে, যে কারণে 1/, তাহলে ফিক্সড বিন্দু কত পাচ্ছি, যদি ফিক্সড বিন্দু আমি আমার ধরা অনুযায়ী পাচ্ছি ফিক্সড বিন্দু 1/k 1/k, এই বিন্দুগামী হচ্ছে। আর তোমরা যদি বইয়ের মতো করে করো তাহলে আরও বেটার হয়, বইয়ের মতো করলে খুব সহজে হয়ে যায়। তাহলে 1/k ধরেছে, তাহলে কে তার একটা ফিক্সড স্থির বিন্দু হয়ে গেল, কে আর কেটা তার একটা স্থির বিন্দু হিসেবে ধরা যেতে পারে। কারণ সমতলের সমীকরণ আর সমীকরণকে দুটোকে তুলনা করো, এই যে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি প্লাস জেড বাই সি, আর এখানে কে বাই এ কে বাই বি কে বাই সি, এই দুটো সমীকরণকে তুলনা করো, তুলনা করলে তার ব্যাপারে তোমরা বুঝতে পেরে যাবে যে কি বলতে চাইছে। তাহলে এখানে স্থির বিন্দুগামী বলেছে কে তার কেটা তো ধ্রুবক, এবার এটা কে হচ্ছে কি একটা স্থির বিন্দু হয়ে যাচ্ছে। আর এখানে প্রমাণের বিষয়বস্তুও তাই বলেছে, তলটি একটি বিন্দু দিয়ে যায়, তার মানে এখানে কে ওই বিন্দুটাকে নির্দেশ করছে। এবার আসছে দেখো উদাহরণ 12 অঙ্ক এনসিইআরটিতে পড়েছে। এই অঙ্কগুলো এনসিইআরটি সিবিএসসি এই টাইপের বোর্ডের যে অঙ্কগুলো, এগুলো আমাদের উচ্চ মাধ্যমিক বোর্ডের জন্য খুব গুরুত্বপূর্ণ থাকে। এবার এখানে বলেছে মূলবিন্দু থেকে 6√29 একক দূরত্বে অবস্থিত যে সমতল এত ভেক্টরের উপর লম্ব তার ভেক্টর ও কার্তেশীয় সমীকরণ জানতে চাইছে। মূলবিন্দু থেকে এত দূরত্বে আছে, তাহলে অভিলম্ব আকারে সাজিয়ে দিলে হয়ে যায়। যে সমতল এত ভেক্টরের উপর লম্ব, তাহলে ভেক্টরের অভিমুখ বলেছে 2 - 3 4, আর মূলবিন্দু থেকে তার দূরত্ব বলেছে। তাহলে এটা খুব ভাইটাল অঙ্ক একটা দিয়েছে। আর আমরা তো জানি একটা ভেক্টর সমীকরণ কেমন হয়, এখানে একক ভেক্টর এরকম থাকে, এটা হচ্ছে ভেক্টর সমীকরণ। তোমাদের তো ভেক্টর বাদ দিয়ে দিয়েছে, এই জন্য তোমাদের এইখান থেকেই যা ভেক্টর হচ্ছে এখানে শিখতে হবে, ফিজিক্স থেকে আর এখান থেকে। এবার আর ভেক্টর এন ক্যাপ, তাহলে এটা হচ্ছে কি অভিমুখ, ইকুয়ালস টু এখানে মূলবিন্দু থেকে দূরত্ব পিটা থাকে, পিটা এখানে থাকে, তাহলে পি জায়গায় আমরা লিখে দেবো 6√29 লিখে দেবো পরবর্তীকালে।
6√29 লিখে দেবো। আর এন ক্যাপটা কি? এন ক্যাপটা একক ভেক্টর। একক ভেক্টর কোন একক ভেক্টর? এই যে অভিমুখের একক ভেক্টর, বুঝতে পেরেছো তো? তাহলে এই একক ভেক্টর আর ওই ডি লিখে দিলেই এখানে হয়ে যাচ্ছে। একক ভেক্টর কেন? অভিমুখ। সবসময় বলেছি সমতলের ক্ষেত্রে যে সমতল থাকে, সমতলের অভিমুখ উপরের দিকে কাজ করে। এবার অবিলম্ব আকারে তোমরা সূত্রে শিখেছো, অবিলম্বের ক্ষেত্রে তোমরা সূত্র কি শিখলে? যে Lx প্লাস My প্লাস NZ ইকুয়ালস টু পি। পি অ্যাকচুয়ালি কি? পি হচ্ছে মূল বিন্দু থেকে তার দূরত্বকে বোঝাচ্ছে। আর LMN হচ্ছে একক ভেক্টর। LMM হচ্ছে দিক কোসাইন বা একক ভেক্টরও বলতে পারো। তাহলে এই দিক কোসাইনগুলো কোথা থেকে পাওয়া যাচ্ছে? একক ভেক্টর বের করে ফেললে এই যে এগুলো হচ্ছে দিক কোসাইন হয়ে যাচ্ছে। কস আলফা, কস বিটা, কস গামা থেকে এখানে দিক কোসাইন পেয়ে যাচ্ছ। এখান থেকেই তোমরা অবিলম্ব আকারে ভেক্টরের সমীকরণ পেয়ে যাচ্ছ। দিলে কার্তেশীয় সমীকরণ করার জন্য কি করবে? কার্তেশীয়তে এই মানগুলো আবার বসিয়ে দেবে, রিটার্ন মানগুলো বসিয়ে দিবে। তাহলে তোমাদের দেখাচ্ছি রিটার্ন মানগুলো কোথায় বসিয়েছে। এই যে রিটার্ন মানটা বসিয়েছে, দিয়ে আমরা সমীকরণটা পেয়েছি। দেখো এখানে সেই দূরত্ব, মানে এটা কাকে ফলো করেছে? Lx প্লাস My প্লাস NZ ইকুয়ালস টু পিকে ফলো করে এই সমীকরণটাকে সাজিয়েছে। পি মানে হচ্ছে মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব, আর এটা হচ্ছে একক ভেক্টর মানে LMN যেটাকে বলতে পারো। আর এখানে √29কে বোথ সাইড থেকে কাটাকুটি করে দেওয়ার পর এই যে সমীকরণটা পেয়েছো এটা হচ্ছে ভেক্টর সমীকরণ। এবার ভেক্টর থেকে কার্তেশীয় আসতে গেলে তোমরা জানো যে ভেক্টর থেকে কার্তেশীয় আসতে গেলে তাদের মধ্যে ডট প্রোডাক্ট নিয়ে নিতে হয়। সেখান থেকে তোমরা কার্তেশীয় সমীকরণটাকেও পেয়ে যেতে পারো। এবার এই অঙ্কগুলো তোমরা দেখবে মূল বিন্দু থেকে 3 একক দূরত্বে একই অঙ্ক কার্তেশীয় আকারে করতে বলেছে, সুতরাং এটা বলছি না কিছু। এবার উদাহরণ 14 বলেছে এত বিন্দুগামী ও এত সমতলের সমান্তরাল। এত বিন্দুগামী বলেছে, এত সমতলের সমান্তরাল। আচ্ছা, যে কোনো সমতলের সমান্তরাল সমীকরণ কেমন হবে? আর ভেক্টর ডট 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ ইকুয়ালস টু, তাহলে কত হবে? এই যে 5 ছিল 5 হবে না, তার জায়গায় অন্য কিছু ডি ধরেছে, বইতে ডি ধরেছে, তাহলে ডি ধরে নাও। আর একে কার্তেশীয় করে করার চেষ্টা করবে, এগুলো কার্তেশীয় আকারে করে করার চেষ্টা করবে, দিলে তোমাদের সুবিধা হবে। এবার কার্তেশীয়তে কেমনভাবে করবে? কার্তেশীয়তে করার পদ্ধতি হচ্ছে সমীকরণটাকে ধরে নিয়েছিল 2x মাইনাস ওয়াই, এই যে এটাকে দেখে করছি, প্লাস 2z প্লাস 2z ইকুয়ালস টু ডি। এবার এটা কোন বিন্দুগামী বলেছে? 1 1 1। এটা মানে কি? অ্যাকচুয়ালি এটা 1 1 বিন্দুগামী। 1 1 বিন্দুগামী হলে কি হচ্ছে? 1 1কে বসিয়ে দাও এখানে, 2 মাইনাস 1 প্লাস 2 ইকুয়ালস টু ডি। ডি এর মান তাহলে কত পেলে? 3 পেলে। তাহলে এই 3-এর মানটা যখন বসিয়ে দিলে অঙ্কটা হয়ে যাচ্ছে। ডি এর মান কার্তেশীয় করেও অঙ্কটা করতে পারো। তোমরা বেশিরভাগ কার্তেশীয় করে করার চেষ্টা করবে, যেহেতু তোমরা তোমাদের তো ভেক্টর হয়নি, কার্তেশীয় দিয়ে বেশিরভাগ করবে। আর কার্তেশীয় দিয়েই করাই, ভেক্টর দিয়ে করতে গেলে অঙ্ক ভুল হয়ে যায়। এবার হচ্ছে উদাহরণ 15, এক্স অক্ষের সমান্তরাল এত এত বিন্দুগামী সমতলটির সমীকরণ নির্ণয় করো। এক্স অক্ষের সমান্তরাল বলেছে কি, মানে কি? এক্স অক্ষের বরাবর তার দিক কোসাইনের মান কত হবে? দিক কোসাইনের মান 0 হবে। তার কারণ হচ্ছে কোনো একটা অক্ষ সমান্তরাল হয়ে যাওয়া মানে হচ্ছে এদের মধ্যবর্তী কোনো কোণ থাকে না। তার মানে কি? এখানে দুটো সমান্তরাল হয়ে যাওয়ার মানে মধ্যবর্তী যদি আমি বিস্তৃত করিয়েও দিই, তাহলে এদের মধ্যবর্তী কোণ থিটার মান সবসময় 0ই হয়। সমান্তরাল হয়ে যাওয়া মানে তোমরা সবসময় জানো কোণের মানটা 0 আসে। তার মানে এর এক্স অক্ষ বলে কিছু থাকবে না, এর কস অফ এখানে তোমরা জানো যে সমান্তরাল হয়ে যাচ্ছে, যে কারণে এটার মানটা তাহলে আসবে কি? অক্ষের সমান্তরাল বলেছে, তার মানে 90 ডিগ্রি আসবে, এক্স অক্ষের সঙ্গে 90 ডিগ্রি আসবে, যে কারণে ওর এক্স পার্টটা থাকবে না। ঠিক আছে, তাহলে এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, আমরা জানি কি এটা দেখেই অভ্যস্ত বেশি, সি জেড প্লাস ডি ইকুয়ালস টু ডি বলে
পরিচিত। তাহলে এক্স অক্ষ বরাবর কম্পোনেন্টটা কী হচ্ছে, এক্স অক্ষে সমান্তরাল বলেছে, তার মানে হচ্ছে ওয়াইজেড তলের উপর লম্ব, মানে ওয়াইজেড তলের উপর লম্ব মানে হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, ফলে এক্স অক্ষের কোনো মান থাকছে না, এক্স অক্ষ বরাবর কোনো কম্পোনেন্ট থাকছে না, যে কারণে এর মানটা 0 আসছে। এবার সেই সমীকরণটা এখানে দুটো বিন্দু বসিয়ে সমাধান করে দিয়েছে, দিয়ে সমাধান করে যেটা আসছে ওটাই উত্তর। এবার এখানে দেখতে পাচ্ছ তোমরা, এবার এখানে বলেছে কি, এই যে দুটো বিন্দু সমীকরণে বসিয়েছে, সমীকরণে বসানোর পর দুটো সমীকরণ এসছে, দুটো সমীকরণকে সমাধান করে বি ও সি এর মান বের করেছে, বি সি এর মান বের করে, এই যে বি সি এর মানটা বের করেছে, বি সি এর মান বের করে তারপর সমীকরণে বসিয়েছে। দেখো বিকে সির আকারে, বিকে তো অ্যাকচুয়াল মান বের করানো সম্ভব না, এখানে বিকে, এই যে বি জায়গায় বি কে সির আকারে আর ডি কেও এখানে সির আকারে বের করে নিয়েছে, সির আকারে বের করে নিয়েছে, এইভাবে বের করে নিয়েছে। আর এখানে দেখিয়েছে, এই যে জায়গাটা দেখিয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এবার এগুলোকে তারা অরিজিনাল সমীকরণে বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করেছে আর কি। এই যে বিএক্স প্লাস সি জেটে বসিয়ে দিয়েছে, দিয়ে সি ক্যান্সেল করেছে, দিয়ে সমতলের সমীকরণ পেয়েছে। সুতরাং এই অঙ্কগুলো করবে, এই অঙ্কগুলোই তোমাদের আসে। সমতল থেকে করলে তোমাদের পুরো 100% চান্স থাকে, অ্যাটেম্প্ট করতে পারার চান্সটা বেড়ে যায়। সরলরেখা থেকে কমপ্লিকেটেড কোশ্চেন আসে, এখানে যেরকম পাতি কোশ্চেন তুলে দেয় সেখানে সেরকম হয় না। এবার এখানে বলেছে উদাহরণ 16তে বলেছে 2, 1, 4 বিন্দুগামী যে সমতল এত এবং এত সমতল দুটির প্রত্যেকটির উপর লম্ব, তার সমীকরণ নির্ণয় করো। তাহলে সবসময়ের জন্য এগুলো করবে কি, এই অঙ্কগুলোর জন্য প্রথমে 2, 1, 4 বিন্দুগামী বলেছে, তার মানে এই সমীকরণটা ধরে নেবে, তাই না, এ ইন্টু এক্স মাইনাস অফ 2 আর ওয়াই বি ইন্টু ওয়াই মাইনাস অফ 1 সি ইন্টু জেড মাইনাস অফ 4। এই যে আমি তোমাদের ফার্স্টে পড়িয়েছিলাম, তোমরা একবার সূত্রটা দেখে নিবে, 2 নম্বর উপপাদ্য যে ছিল। তাহলে কোনো একটা বিন্দুগামী সমতলের সমীকরণ কী হয়, 2, 1, 4 বিন্দুগামী সমতলের সমীকরণ এটা হয়। এবার এর দিক অনুপাতগুলো কী কী পেলাম, এই দিক অনুপাতগুলো পেলাম এ বি সি দিক অনুপাত। সমতলের দিক অনুপাত তো জানো, ওই গুণ হিসাবে থাকে। এই যে তোমরা বই খাতাতে দেখতে পাচ্ছ, স্ক্রিনে দেখতে পাচ্ছ এবিসি, এই এবিসি দিক অনুপাত, এদের প্রত্যেকের উপর লম্ব, এটার উপরেও লম্ব, এটার উপরে লম্ব, তাহলে 9a মাইনাস 7b 6c ইকুয়ালস টু 0, এটা একটা। তারপর a মাইনাস বি প্লাস সি ইকুয়ালস টু 0, এটা একটা। এবার এই দুটো যে সমীকরণ পেলে, এই যে দুটো সমীকরণ পেলে, এই দুটো সমীকরণে তোমাদেরকে বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করতে হবে। এই যে দুটো সমীকরণ পেয়েছ, এই দুটো সমীকরণে বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করেছে। এখানে দেখো বজ্রগুণন পদ্ধতি তোমরা অবশ্যই জানো সবাই, তোমরা যে অবশ্যই আগে আমি তোমাদের অনেকবার বলেছি। দিয়ে এবিসি এর মান বের করে তোমরা সমীকরণে, অ্যাকচুয়াল সমীকরণ যে আছে, এই যে ফার্স্টে যে সমীকরণ ধরেছিলে, এই সমীকরণে এবিসি এর মানটা বজ্রগুণন পদ্ধতিতে বের করানো এবিসি এর মানকে বসিয়ে দিবে। বসিয়ে দিলে এখানে তোমরা সমতলের সমীকরণটা পেয়ে যাচ্ছ। এবার ঠিক আছে, এগুলো দেখবে। আর এখানে ভর কেন্দ্রের স্থানাঙ্ক বলেছে, উদাহরণ 17টাও দেখতে পারো। ত্রিভুজের ভর কেন্দ্র কাকে বলে তোমরা অবশ্যই জানো, যে ত্রিভুজের ভর কেন্দ্র হচ্ছে, একটা ত্রিভুজের ভর কেন্দ্র কি, তার মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটা হচ্ছে তার ভর কেন্দ্র। মানে ওই কেন্দ্র বরাবর যদি ওই ত্রিভুজকে দাঁড় করিয়ে দাও, তো ওটা স্টিল একটা সুচালো প্রান্তের উপর দাঁড়িয়ে থাকবে, সুতরাং ওটাই তার ওয়েট ক্যারি করছে। সুতরাং এখানে বলেছে ত্রিভুজের ভর কেন্দ্র 1r² এই ধরনের নতুন নতুন অঙ্কগুলো তোমাদের আসার চান্স প্রবল। এবার এক্স এখানে বলেছে, এবার এই যে বিন্দুগুলো যে বলেছে, এগুলোতে তোমরা ভর কেন্দ্র কি করে বের করবে আমি আরেকবার বলে দিচ্ছি। তাহলে দেখো 17 দাগের অঙ্কে কি বলেছে, ত্রিভুজকে ছেদিতাংশ আকারে ধরবে। সবথেকে বেস্ট পদ্ধতি হচ্ছে ছেদিতাংশ আকারে ধরা।
ছেদিতাংশ আকারে ধরে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি জেড বাই সি এগুলো ছেদিতাংশ আকারে ধরলে সুবিধা কি সেটার ব্যাপারে বলি। অক্ষ তিনটে অক্ষ এখানে দেখতে পাচ্ছ, তিনটে অক্ষ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। এবার এগুলোকে তিনটে অক্ষ যে হলো, এটা এক্স অক্ষকে এজ কমা জিরো কমা জিরো, জিরো কমা বি কমা জিরো, জিরো কমা জিরো কমা সি, এটা হচ্ছে তার তিনটে বিন্দু পাওয়া গেল। এবারে তিনটে বিন্দুর জন্য তার ভর কেন্দ্র কী করে পাবো? ভর কেন্দ্র পাওয়ার সূত্র তো আমি বলেছি যে x1 প্লাস x2 প্লাস x3 বাই 3 কমা দিয়ে y1 প্লাস y2 প্লাস y3 বাই 3 z1 প্লাস z2 প্লাস z3 বাই 3, এটা হচ্ছে ভর কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয়ের সূত্র। এবার যেহেতু এখানে তিনখানা বিন্দু তোমরা পেলে, এই যে তিনখানা বিন্দু তোমরা পেলে, ভর কেন্দ্র নির্ণয়ের সূত্র এখানে দেখো, এই যে এ বি 0 0 যোগ হয়ে গিয়ে এ বাই বি বি বাই 3 সি বাই 3 হলো। ওই যে সূত্রটা এক্ষুনি বললাম তোমাদের, ওটাই এখানে লেখা হয়েছে। এবার এখানে শর্তানুযায়ী বলেছে কি, শর্তানুযায়ী বলেছে যে ভর কেন্দ্রের স্থানাঙ্ক ওই এ বাই 3 বি বাই 3 সি বাই 3 এটা আর। এবারে কম্পোনেন্ট ওয়াইজ এদেরকে সমান করতে হবে আমাদেরকে। কম্পোনেন্ট ওয়াইজ সমান করে নিলাম। কম্পোনেন্ট ওয়াইজ সমান করে নিলে এ বি সি এর মানটা আমরা পেয়ে গেলাম। দিয়ে সেই মানগুলো এখানে এ বি সি এর যে মানগুলো পেয়েছিলাম সেইগুলো আমরা সমীকরণে বসিয়ে দিলাম, সেখান থেকে সমতলের সমীকরণ পেলাম। এবার উদাহরণ 18 বলেছে কি, এত এত বিন্দুগামী ও এত সমতলের উপর লম্ব সমতলের সমীকরণ নির্ণয় করো। এবার এখানে যে বিন্দুগামী বলেছে, যে কোনো একটা বিন্দুগামী সমতলের সমীকরণ ধরেছে, দেখো ওই যে সূত্র, এই যে সূত্রটা কথা আমি বলেছিলাম, কত কাজে লাগছে বুঝতে পারছো। এই যে বিন্দুগামী সমতলের সমীকরণ, তাহলে এটা বসিয়ে দিলে একটা সমতল তোমরা পাচ্ছ, তাহলে একটা সমীকরণ পাচ্ছ। আর একটা সমীকরণ কি, যেহেতু লম্ব হওয়ার শর্ত আমরা জানি কি, লম্ব হওয়ার শর্ত, এই যে কম্পোনেন্ট এ বি সি আছে আর এর যে কম্পোনেন্টগুলো আছে তাদের ডট প্রোডাক্ট ইকুয়ালস টু 0 হবে। তার মানে কি এ ইন্টু 1 প্লাস বি ইন্টু 2 প্লাস সি ইন্টু 2 ইকুয়ালস টু 0। তার মানে এই যে কম্পোনেন্ট আর এই কম্পোনেন্টগুলো তাদের গুণফল 0 আসবে। এবার এখানে প্রথম শর্ত যে পেয়েছিলে, এই যে প্রথম শর্ত সমীকরণে 1 মাইনাস 1 বিন্দুকে বসিয়ে দিয়ে যে শর্ত পেয়েছিলে, সেই শর্ত প্লাস এই যে লম্ব হওয়ার শর্ত, দুটো শর্ত থেকে বজ্রগুণন পদ্ধতিতে এ বি সি এর মান বের করে ফেলতে হবে। যেটা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বজ্রগুণন পদ্ধতিতে এই সমীকরণ আর আগের যে সমীকরণ ছিল সেটা বজ্রগুণন পদ্ধতিতে বের করে এবিসি এর মানটা বসিয়ে দিলে তোমরা উত্তর পেয়ে যাচ্ছ। একটি সমতলের কার্তেশীয় সমীকরণ দেওয়া আছে, সমতলের ভেক্টর সমীকরণ। ভেক্টর সমীকরণ কোনো প্রবলেম নেই, তোমরা জানো যে এখানে ভেক্টর করার জন্য কার্তেশীয়, এই যে কম্পোনেন্ট ওয়াইজ 3i ক্যাপ মাইনাস 4j ক্যাপ, 3i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস 2k ক্যাপ, সব ক্যাপ লাগাও, ডট অফ xi ক্যাপ প্লাস yj ক্যাপ প্লাস zk ক্যাপ ইকুয়ালস টু 5। এটা হয়ে গেল। এটা সত্যি কথা বলতে এটা কোনো প্রবলেম ছিল না, 19 দাগের অঙ্কটা, এটা কোনো সমস্যা ছিল না। এবার উদাহরণ 20, এই টাইপের অঙ্ক উচ্চ মাধ্যমিকে তোমাদের লং কোশ্চেনে আসে, যেটা তোমরা প্রায় যদি দেখো তোমাদের এই অঙ্কগুলো উচ্চ মাধ্যমিকে এসছে। তাহলে এখানে বলেছি কি, একটা চলমান সমতল মূল বিন্দু থেকে সর্বদা 3p একক দূরত্ব অবস্থান করে এবং xyz অক্ষকে abc বিন্দুতে ছেদ করে। তাহলে ভরকেন্দ্রের সঞ্চারপথ জানতে চেয়েছে। তাহলে ভরকেন্দ্রের সঞ্চারপথ কিভাবে বের করেছে সেটা দেখো। তাহলে এখানে বলেছে মূল বিন্দু থেকে 3p একক দূরত্বে অবস্থান করেছে। 3p একক দূরত্বে মানে কি, যে একটা তিনটে অক্ষ আছে, এই তিনটে অক্ষ থেকে একটা দূরত্ব আছে ওপি। এবার সমতলটা এইরকম অবস্থানে অবস্থান করেছে, মানে এইটা তার দূরত্ব, সমতল পর্যন্ত দূরত্ব অবস্থান করছে আর কি।
এটা সর্বদা এই যে মুভ করছে, ধরো এর সমতলটা এরকম অবস্থায় যদি আসে, দূরত্ব 3p, এখানে যেরকম 3p ছিল এখানেও 3p দূরত্ব থাকবে, তার মানে অল টাইম সেই দূরত্ব 3p একক দূরত্ব বজায় রাখছে। এবার এটা সমীকরণটা যখন ধরবে তখন অবিলম্ব আকার ধরে নিয়েছে, এখানে অবিলম্ব আকার ধরে করেছে, এই যে অবিলম্ব আকার ধরে করেছে, 3p একক দূরত্বে যেহেতু আছে অবিলম্ব আকার ধরলেই এটা অনেকটা সুবিধা তোমরা পাবে। এবার এখান থেকে তোমরা এবিসি বিন্দুতে ছেদ করেছে, তাহলে এবার ছেদিতাংশ আকারে করবে কিভাবে, এই যে lx প্লাস lx my nz ইকুয়ালস টু 3p লিখেছে। এবার এটাকে ভাগ করে দিবে, বা x বাই 3p বাই l, y বাই 3p বাই m এরকম করে লিখে যাবে, z বাই 3p বাই n, তাই না? এইভাবে লিখবে, দিলে তার ছেদিতাংশ আকারে সমীকরণটা পেয়ে গেলে, এই যে ছেদিতাংশ আকারে বিন্দুটা পেয়ে গেলে। এবার ভরকেন্দ্রের স্থানাঙ্ক জানো, এক্ষুনি তোমরা করলে আগের অঙ্কটার ক্ষেত্রে, যে কম্পোনেন্ট ওয়াইজ যোগ করে এই যে 3p 0 0 বাই 3, তার মানে p বাই l, এইভাবে তোমরা পেয়ে গেলে। মানে এইরকম বলছি, এই যে 3p বাই l প্লাস 0, এই যে 0 এক্স অক্ষ বরাবর 0, এটা 0 প্লাস 0 বাই 3, তার মানে এটা 3 আর 3 কাটলো, তাহলে p বাই l হবে। তাহলে সেটাই এখানে লেখা হয়েছে আর কি, p বাই l এখানে লেখা হয়েছে, সেইভাবে p বাই m p বাই n পেলে। এবার পরবর্তী চলে আসো, পরবর্তীতে দেখো এখানে x আর y z মান বলেছে। এবার এখানে তোমাদের একটা ব্যাপার মনে হতে পারে যে x সমান তাহলে কি হচ্ছে, x সমান হচ্ছে 3p বাই l, y সমান কি হচ্ছে 3p বাই m, ভুল লিখছি, x সমান p বাই l, y সমান p বাই m, মানে এটা z সমান p বাই n হলো। তো এবার এদের যে রাশিমালাটা আছে এখানে তোমরা করবে কি, যে এই রাশিমালাটার p বাই l, p বাই m, p বাই n এর ক্যালকুলেশন করে ফেলবে, p টু দি পাওয়ার -2 আসবে। এবার এই জায়গায় এই যে আমি বললাম এক্ষুনি এক্স ওয়াই জেড এই জায়গাটা বসিয়ে দেবে, বসিয়ে দিলে সমীকরণ অটোমেটিক চলে আসবে। তাহলে সঞ্চারপথের সমীকরণ তোমরা এটা পেলে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক ছিল, যেরকম এখানে লিখেছে সেইভাবে তোমাদেরকে লিখতে হবে। এগুলোই 5 নম্বরের তোমাদের ফাইনাল পরীক্ষা আসবে। দেখে ছোট মনে হচ্ছে অঙ্কটা, কিন্তু অঙ্কের কনসেপ্টটা প্রচুর বড়। কারণ সঞ্চারপথ মানে জানো, সঞ্চারপথ কাকে বলে আগে সেটা বলে দিই। সঞ্চারপথ মানে হচ্ছে যে গতিপথ। ধরো একটা সঞ্চারপথ যে কোনো বস্তুর হতে পারে, এই যে ধরো আয়তক্ষেত্রের সঞ্চারপথ এরকম হতে পারে, তাই না? আমি একটা ছোট করে বোঝানোর চেষ্টা করছি সঞ্চারপথ কী জিনিস। ধরো একটা আয়তক্ষেত্রের সঞ্চারপথ এইভাবে হলো, সেই পথ বরাবর যাচ্ছে। তাহলে এই যে পথ বরাবর যাচ্ছে, এই যে পথ বরাবর যাচ্ছে, এই পথটাকে তাহলে কি বলা হচ্ছে, সঞ্চারপথ। ধরো একটা গোল যদি বলি, এরকম করে সে বারবার এরকম করে যাচ্ছে, তাহলে এই যে রেখাটা পাওয়া যাচ্ছে, এই রেখাটা পাওয়া যাচ্ছে এখান থেকে, এত যে রেখাটা পাওয়া যাচ্ছে এইটাই তার পথ, সঞ্চারপথ। প্রত্যেকটা বস্তুর আগে একটা করে সঞ্চারপথ আছে। মানে ধরো একটা পিঁপড়ে এদিক দিয়ে সে সোজা এখানে চলে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, তাহলে এই পথটা তাহলে কি পথ হবে, সঞ্চারপথ হয়ে যাচ্ছে। তাহলে এই যে তার রাস্তায় যে দেখতে পাচ্ছ, এই যে রাস্তাটা তার সঞ্চারপথ হবে, হয়েছে? তাহলে এইভাবে তোমরা সমীকরণগুলো সঞ্চারপথের ব্যাপারটা জানতে পারলে। এবার ভরকেন্দ্র বলেছে, ভরকেন্দ্র তো জানো, সূত্র জানো, সেইভাবে অঙ্কটা করা হয়েছে। এবার চলে আসছে উদাহরণ 21। এত বিন্দু থেকে x y 3টি লম্ব বিন্দু যথাক্রমে এত এত, এটা ততটা গুরুত্বপূর্ণ নয়, তবুও দেখে রাখবে এখানে। এবার চলে আসছি 22-এর অঙ্কটা আমি দেখিনি, 22-এর অঙ্কটা এতটাও আসে না, সুতরাং 22টা বাদ রাখছি, 22টা দেখার দরকার নেই। তোমরা যদি তোমাদের টাইম হলে তোমরা দেখবে। প্রশ্নমালা 5-এর ক্ষেত্রে এখানে শর্ট কোশ্চেনে 1 নম্বর থেকে শুরু করছি। এখানে শর্ট কোশ্চেনে ফার্স্টে বলেছে দেখো bx মাইনাস ay cz মাইনাস bz
সি ওয়াই মাইনাস বিজেড ইকুয়ালস টু 1 এবং এজেড মাইনাস সি এক্স ইকুয়ালস টু এম সমতলগুলি একটি সরলরেখা ছেদ করবে। একটি সরলরেখা ছেদ করবে যখনই সমতলগুলো কন্ডিশন বের করতে বলছে। তাহলে সমতলগুলো ছেদ করার ক্ষেত্রে কি হয়, দুটো সমতল, এরকম একটা সমতল হচ্ছে আর একটা ধরো এরকম একটা সমতল হলো, আর তার সঙ্গে সঙ্গে আর একটা সমতল, এরকম ধরো আর একটা সমতল, এরকম করে তিনখানা সমতল একটা পার্টিকুলার পয়েন্টে তারা পরস্পরকে ধরো আরও সমতলগুলো এরকম একটা আরেকটা সমতল, এটা আর এটা একটা সমতল, তাই তো এই একটা সমতল আর এই একটা সমতল, তিনখানা সমতল তোমরা দেখতে পাচ্ছ। তিনখানা সমতলের মধ্যে এরা পরস্পরকে একটা পার্টিকুলার পয়েন্টে ছেদ করবে। যদি এই যে এই লাইনটায় ছেদ করবে, যদি কন্ডিশন হলে সেই রকম এটা পসিবল হবে। এটার জন্য আমরা ফার্স্টে দেখে নেব যে এদেরকে আগে সমতলগুলোকে আগে একটা সমীকরণের আকারে ওই যে সিস্টেম অফ 3 ইকুয়েশনে সাজিয়ে নিতে হবে। তিনখানা সহগ, তিনখানা সমীকরণ, তিনখানা চলরাশিযুক্ত সমীকরণে সাজিয়ে নেব। এবার সেখান থেকে এক্স ওয়াই জেডের সমাধান বের করে ফেলব। ক্র্যামার্স রুলের মাধ্যমে বের করে ফেলতে পারি, অথবা এমনিও সমাধান করে ফেললে চলে আসবে। এমনিও 1 নম্বর 2 নম্বর তোমরা সমাধান করে ফেলো, দিলেই পেয়ে যাবে এখান থেকে যে কিভাবে আসছে। সেখান থেকে ওয়াই এর মান প্রথমে বের করেছি, দেখো 1 নম্বর 2 নম্বর থেকে পাই। এই যে ওয়াই এর মান বের করেছি, দিয়ে সেটা আবার রিটার্ন সমীকরণে বসিয়েছি, সেটা হচ্ছে 2 নম্বর সমীকরণে বসিয়ে দিয়েছি। মানে ওয়াই এর মানটা বের করে 2 নম্বর সমীকরণে বসিয়েছি। সেখান থেকে যে কন্ডিশনটা পেলাম 3 নম্বর সমীকরণ থেকে আবার সেটা বসিয়ে আর একটা কন্ডিশন পেলাম। এবার এই দুটো 4 নম্বর ও 5 নম্বরকে সমাধান করে ফেলবে। 4 নম্বর 5 নম্বরকে সমাধান করে ফেললে তোমাদের কন্ডিশনটা পেয়ে যাচ্ছ। তাহলে আশা করি বিষয়টা বুঝতে পারলে যে সমতলের সমীকরণ কিভাবে কন্ডিশনটা বের করানো হচ্ছে। এখানে সবগুলো সমাধান বের করে তোমরা ক্র্যামার্স রুলও অ্যাপ্লাই করতে পারো। ক্র্যামার্স রুল অ্যাপ্লাই করলে সবথেকে বেটার হয়, তাড়াতাড়ি হবে, বেশি বড় হবে না। এবার এক্স ওয়াই জেডের মানটা বের করে ফেলবে। এক্স ওয়াই জেডের মান বের করে পরবর্তী সমীকরণে বসিয়ে দেবে। বসিয়ে দিলে এই কন্ডিশনটা পাবে। আর অঙ্কটা তোমরা তুলে নিতে পারো, একটু বড় হবে। এর শর্ট কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট আছে সমতলের ক্ষেত্রে। তাহলে অপশান সি হলো। এবার দ্বিতীয় অঙ্ক বলেছে, দেখো যে সরলরেখা একটা দিয়ে আছে, সমতল দেওয়া আছে, তাহলে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুর স্থানাঙ্ক কি করে বের করবে। প্রথমত এই যে সমতলের সমীকরণ আছে এটাকে টি প্যারামিটার ধরে নিবে। টি প্যারামিটার ধরে নিয়ে এক্স এর মানটা বের করে ফেলবে। এক্স মাইনাস 2/3 ইকুয়ালস টু টি। তাহলে এখানে এক্স ইকুয়ালস টু, তাহলে রেজাল্ট কত আসবে, 2 + 3t, এই রেজাল্টটা আসবে। 2 + 3t রেজাল্টটা এলো। এইভাবে তোমরা আরও একটা রেজাল্ট বের করবে কি, এই তো টির সঙ্গে সমান হয়েছে, তাহলে ওয়াই এর রেজাল্ট পাবে কি করে, -1 + 4t। এই যে এটার সঙ্গে টিকে সমান করবে, দিয়ে তোমরা যে সমীকরণগুলো এক্স ওয়াই জেডের যে মানগুলো পাবে সেইগুলো তোমরা সমতলের সমীকরণে বসিয়ে দেবে। কারণ যেহেতু একটা সরলরেখা এরকম যদি একটা সরলরেখা হয় আর একটা সমতল হয়, আর সরলরেখার যদি এরকম কাট করে যায় তাকে, তাহলে যদি একটা সরলরেখা এইভাবে কাট করে যায়, তাহলে একটা বিন্দুতে গিয়ে ছেদ করছে। তাহলে একটা বিন্দুতে ছেদ করছে, এই বিন্দুতে ধরো ছেদ করছে, এই বিন্দুতে ছেদ করছে, সেই বিন্দু স্থানাঙ্ক তাহলে কি করে পাবে সেটা বের করার জন্য প্রথমে তোমরা এই বিন্দু স্থানাঙ্কগুলো বের করবে। এই বিন্দুগুলো বের করে সমতলে বসিয়ে দিবে। সেখান থেকে টি এর মানটা পেলে টি এর মানটা আবার রিটার্ন এই বিন্দু স্থানাঙ্ক 2 + 3t যে দেখতে পাচ্ছ, এই যে জুম আউট করছি, 2 + 3t, টি এর মান যেটা বের করছে এক্স ওয়াই জেডে বসিয়ে দিলে বিন্দু স্থানাঙ্কটা তোমরা পেয়ে যাবে।
সুতরাং এখানে আশা করি তোমাদের অসুবিধা হওয়ার কথা নয়। তাহলে এখানে বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলে এটাই সমাধান। এবার পরবর্তী অঙ্কে বলেছে 3 দাগের অঙ্কে তোমরা দেখতে পাচ্ছ যে দুটো সরলরেখার সমীকরণ, একটা সমীকরণ তৈরি করলে তোমরা সরলরেখা, সেটা জেড তলের সঙ্গে যে জেড তলের সঙ্গে এক্স ওয়াই তল মানে হচ্ছে কি, এক্স ওয়াই তল মানে হচ্ছে জেড সমান 0। তোমাদের যদি আমি অক্ষগুলো দেখাই, যদি তারা একটা একটা অক্ষ, এবার এটা একটা অক্ষ ধরলাম, তার মানে এটার ক্ষেত্রে আমরা এক্স অক্ষ, এটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এদিকটা ওয়াই অক্ষ, আর ভুল বললাম। তাহলে আমরা যদি নিই এটা 3টে অক্ষ যদি বেছি, তাহলে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর এটা জেড অক্ষ হচ্ছে। এবার এক্স ওয়াই তল বলতে কাকে বোঝাবে? এক্স ওয়াই তল বলতে এখানে এই যে এক্স ওয়াই তল বলতে এখানে এটাকে বোঝাবে। এক্স ওয়াই তল বলতে এক্স ওয়াই তল বলতে এই যে যে তলটা দেখতে পাচ্ছ এই তলটাকে বোঝাবে। এবার এখানে সবসময়ের জন্য জেডের মানটা, এই যে জেডের মানটা তোমরা 0 হিসেবে পাচ্ছ, তার কারণ এক্স ওয়াই তলের উপর জেডের কোনো মান নেই, যে কারণে সেটা এক্স ওয়াই তলে তোমরা সেটা 0 আসবে। এই জন্য এক্স ওয়াই তলে আমি জেড ইকুয়ালস টু 0 বসিয়েছি। সেখান থেকে এক্সের মান আর ওয়াইয়ের মান বের করলে বিন্দু স্থানাঙ্ক তোমরা পেয়ে যাচ্ছ। তাহলে এটা ছিল একটা 3 দাগের উত্তর। 4 দাগটা তোমরা করবে। 4 দাগ, 5 দাগ, এগুলো শর্ট কোশ্চেনগুলো তোমাদের জন্য থাকলো, যেহেতু কিছু কিছু অঙ্ক তোমাদের দেখিয়েছি, তোমরা শর্ট কোশ্চেনগুলো নিজেরা করবে। আমি চলে যাচ্ছি, শর্ট কোশ্চেনগুলো সহজ আছে, যেগুলো আটকাবে সেগুলো বলবে, সেগুলো দেখানো যাবে। 2 নম্বরে অঙ্কগুলো যেতে আছে, 2 নম্বরে অঙ্কগুলোতে দেখতে পাচ্ছ প্রথমে ভেক্টর, তোমরা যদি অঙ্কগুলো দেখো তোমাদের ভেক্টর সমীকরণ থেকে এখানে বলেছে তোমাদের ভেক্টর সমীকরণ বের করতে। ভেক্টর সমীকরণ, সমতলের ভেক্টর সমীকরণ 3 রকমের সমীকরণ তোমরা দেখতে পাবে। স্পেশালি একটা কার্তেশীয় সমীকরণ এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড ইকুয়ালস টু ডি, এটা একটা সমীকরণ। এরপর আরেকটা সমীকরণ কি দেখতে পাবে তোমরা, আরেকটা সমীকরণ হচ্ছে এই যে আর ভেক্টর ডট এন ভেক্টর ইকুয়ালস টু ডি, এটা একটা সমীকরণ তোমরা দেখতে পাবে। আরেকটা যে সমীকরণ দেখতে পাবে সেটা হচ্ছে আর ভেক্টর সমান এ ভেক্টর প্লাস ল্যামডা বি ভেক্টর মিউ সি ভেক্টর, এটা তোমরা দেখতে পাবে। 3খানা সমীকরণ, দুটো ভেক্টর সমীকরণ তোমরা দেখতে পাচ্ছ, দুটো ভেক্টর সমীকরণ আর একটা কার্তেশীয় সমীকরণ তোমরা দেখতে পাচ্ছ। তাহলে এইরকম 3খানা সমীকরণে তোমরা দেখতে পাবে। এদের মধ্যে এইরকম সমীকরণের মধ্যে দেওয়া আছে কি, এইরকম সমীকরণটা দেওয়া আছে আর ভেক্টর সমান বি, ফার্স্টেরটা হয় বিন্দু, তারপর বি ভেক্টর হবে দিক অনুপাত, আর সি ভেক্টরটা হবে দিক অনুপাত। এবার এন ভেক্টরটা বের করানো হয় কিভাবে? এন ভেক্টরটা বের করানো হয় বি ভেক্টর আর সি ভেক্টরের ক্রস প্রোডাক্ট থেকে বের করানো হয়। বি ভেক্টর ও সি ভেক্টরের ক্রস প্রোডাক্ট থেকে বের করানো হয়। এবার এখানে তোমাদের দুটো প্যারামিটার দেওয়া আছে, প্যারামিটার সমীকরণ দেওয়া আছে এখানে, তাহলে তোমাদেরকে সাজাতে হবে, সেই অনুযায়ী সাজিয়ে ফেলতে হবে। এখানে সাজানোও হয়েছে, দেখো এস, এখানে দুখানা প্যারামিটারে দেখতে পাচ্ছ এস ও টি, সেই প্যারামিটার ওয়াইজ এদেরকে সাজিয়ে ফেলতে হবে। এখানে প্যারামিটার আর টি বরাবর এদেরকে সাজিয়ে ফেলা হলো। এখানে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এখানে দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে আই ক্যাপ,
এটা 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ, এটা 3টা। আর এখানে i প্লাস 2j প্লাস 3k ক্যাপ। এবার এসের জন্য এখানে এসের জন্য i ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস 2k ক্যাপ, 3টে। আর টি এর মান হচ্ছে, টি এর ক্ষেত্রে i ক্যাপ মাইনাস i ক্যাপ, তারপর এখানে তো টি নেই, 0j ক্যাপ আর 2k ক্যাপ এখানে লেখা হয়েছে। তাহলে এখানে তিনখানা এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর অনুযায়ী তাকে সাজিয়ে নেওয়া হলো। এবার দিক, আমি তো বলেছি যে একটা সমতলের ক্ষেত্রে, একটা সমতল যদি আমি কল্পনা করি, তাতে দুটো সরলরেখা থাকলে দুটো সরলরেখা থেকে তোমরা যে এটা পাবে, এবার সেখান থেকে এটা লম্ব হবে বি ভেক্টর ও সি ভেক্টর থেকে ক্রস প্রোডাক্ট নিয়ে নিলে এটা হচ্ছে কি বি ভেক্টর ও সি ভেক্টরের ক্রস প্রোডাক্টটা সবসময় এই সমতলের উপর লম্ব হবে। এবার সেখান থেকে আমরা এন ক্যাপটা পাবো, এন ভেক্টরটা পেয়ে যাচ্ছি, সেখান থেকে এন ভেক্টরটা আমরা পেয়ে যাচ্ছি। সুতরাং এই শর্ত থেকে তোমরা দেখতে পাচ্ছ যে বি ভেক্টর সি ভেক্টর আমরা বি ক্রস সি বের করছি, বি ক্রস সি এর ভাঙার পদ্ধতি হবে ওই ঠিক নির্ণায়কের ভাঙা পদ্ধতি যেরকম এখানেও সেরকমভাবে ভাঙা হবে। এবার এন ক্যাপ পেয়ে যাব, এন ভেক্টর পেয়ে যাওয়া মানে এন ক্যাপ পেয়ে গেছি, এন ক্যাপ পেয়ে গেলে বোথ সাইড গুণ করে দেব। কার বোথ সাইড গুণ করব? এই যে ভেক্টর সমীকরণ আছে, এই যে ভেক্টর সমীকরণ আর ভেক্টর সমান এটার সাহায্যে গুণ করে দিলে আর ভেক্টর ডট এন ক্যাপ ইকুয়ালস টু এ ভেক্টর ডট এন ক্যাপ। বাকি দুটো বি আর সি ভেক্টর 0 হয়ে যাবে, কারণ ক্রস প্রোডাক্ট আছে, সুতরাং ওইখানে 0 চলে আসবে। এবার এই জায়গায় যে এসছে, এখানে দেখো ডট প্রোডাক্ট এন ভেক্টর আমি করেছি, এখানে এই যে দুটো এর আর ভেক্টর ডট এন ভেক্টর, এ ভেক্টর ক্রস এন ক্যাপ, এই যে আসছে দেখতে পাচ্ছ, এটার গুণ করা হলো। এবার এ ভেক্টরের সঙ্গে গুণ করলে এখান দিকটা স্কেলার মান আসবে 5, আর এটা তার অভিমুখ নির্দেশ করছে। এইটা থাকলে তোমাদের এখান থেকে ভেক্টরের সমীকরণটা পেয়ে যাচ্ছ। তাহলে এখানে যে 3-এর দাগের যে অঙ্কগুলো আছে, 3-এর বাকি যে অঙ্কগুলো আছে তোমরা করবে। পরের দিন তোমাদেরকে আমি বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। আজকে এতদূর থাকলো।